দীর্ঘ 1 মাসের পূজার ছুটি কাটিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু খুলে গিয়েছে। ছাত্রছাত্রীরা পুনরায় স্কুলে যেতে শুরু করেছে। আবারও আগের মতো কর্ম সচল হয়েছে। অফিস আদালত শুরু হয়েছে সে আগের মতো 10টা 5টার রুটিন ধরে চলা নিয়ম মাফিক জীবনযাপন। সারাদিনের কাজকর্ম গুছিয়ে নিয়ে বিছানায় একটু পিঠ এলিয়ে দিয়েছেন পৃথা দেবী। সবেমাত্র চোখ দুটো একটু লেগে এসেছে, এমন সময় বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ কানে ভেসে এলো। পৃথা দেবী কাঁচা ঘুম ভেঙে বিরক্তি নিয়ে উঠে এলেন দরজা খুলতে। ঘুমের ভাব চোখে নিয়ে দরজাটা খুলতে চমকে উঠলেন সামনে দাঁড়ানো মেয়েটাকে দেখে। পৌশালী এক মুহূর্ত দেরি না করে ধপাস করে বসে পড়ল পৃথা দেবীর পায়ের উপর। দু হাতে জড়িয়ে ধরল মায়ের পা দুখানা। মায়ের পা দুটো জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা। বলেই আকুল নয়নে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। পৃথা দেবী খানিক অবাক হয়ে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললেন, তাছাড়া আমি তোকে চিনি না। কেন এসেছিস এখানে? যেদিন আমাদের মুখে চুনকালি মাখিয়ে ভরা সমাজের কাছে আমাদের সম্মান ডুবিয়ে চলে গেছিলি, সেদিনই তুই আমাদের কাছে মরে গেছিস। আমাদের এখন একটা মেয়ে, আর কেউ নেই। মা, মা গো, এমন করে বলো না। আমি ভুল করে অন্যায় করেছি, তার শাস্তিও পাচ্ছি। তাকিয়ে দেখো মা, আমি তোমাদের ছেড়ে ভালো নেই, একটুও ভালো নেই। তোমাদের ধোঁকা দিয়ে আমি নিজেও সেই ধোঁকার শিকার হয়েছি। ওই জানোয়ারটা আমাকে ভালোবাসার মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমার সব কিছু শেষ করে দিয়েছে। আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি সেই পাপের জন্য কয়েক গুণ বেশি শাস্তি পাচ্ছি। পৃথা দেবী জোর করে পা দুটো ছাড়াতে ছাড়াতে বলতে লাগলেন, আমি তোর কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা এখান থেকে। পৌশালী মায়ের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। মা, আমাকে একটা শেষ সুযোগ দাও এই পাপের প্রায়শ্চিত্ত করার। মা, দয়া করো। ওই জানোয়ারটা শুধু আমাকে শেষ করেই ক্ষান্ত হয়নি, সাথে আমার অনাগত সন্তানকেও খুন করেছে। আমাকেও তিল তিল করে মারতে চেয়েছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে একজন সৎ ব্যক্তি আমাকে উদ্ধার করে, তারপর চিকিৎসা করে বাঁচায়। পৃথা দেবী পৌশালীর কথা শুনে অবাক হয়ে গেলেন। মুখে হাত চাপা দিয়ে পাথর বনে যত্র দাঁড়িয়ে রইলেন নীরবে। পৌশালী হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবার বলল, মা, আমার শেষ ঠিকানা তুমি। আমি এক বুক বিশ্বাস নিয়ে তোমার কাছে ফিরে এসেছি। আমি জানি সারা পৃথিবী আমাকে ক্ষমা না করলেও আমার মা আমাকে ঠিকই ক্ষমা করবে। মা, তুমি যদি ক্ষমা করে আমাকে একটু আশ্রয় না দাও, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। পিয়ালি নিজের ঘরে বসে ফোন ঘাঁটছিল। হঠাৎ বাড়ির দরজায় চিৎকার করে কান্নার আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে এলো বাইরে। বোনকে অবস্থায় দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পৌশালীর কান্না দেখে তাচ্ছিল্য করে বলে উঠল, কিরে, তুই এখানে? তোর মন্ত্রীমশাইয়ের আদর যত্ন শেষ? পৌশালী কিছু বলল না। সে জানে তার এসব কথা আজ থেকে প্রতিদিন শুনতে হবে। শুরুটা না হয় এখান থেকেই হোক। মনে মনে নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে করতে মায়ের পা জড়িয়ে সেভাবেই বসে অশ্রু জলে ভাসতে লাগলো। পিয়ালি মায়ের নীরব মুখের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো তার অভিব্যক্তি। মা কিছু বলছে না দেখে আবার বলতে শুরু করলো, সত্যিই তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। বিয়ের দিন ওভাবে পালিয়ে যাওয়ার পর তোর সাহস কিভাবে হয় বাড়ি ফিরে আসার? তোর কারণে আজ বাবা মা আমি আমাদের গোটা পরিবার কত অপমান সহ্য করেছি। লজ্জায় মানুষের কাছে মুখ দেখানো বন্ধ হয়ে গেছে। বাবাকে সারা গ্রামের মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন কত অপমানকর কথাবার্তা শুনিয়েছে। পালিয়ে যাওয়ার আগে তোর একবারও মাথায় আসেনি এসব কথা? বল। পৌশালী চুপ করে রইল। কোনো জবাব যে জানা নেই তার কাছে। কি উত্তর দেবে সে? সে যে কাজ করেছে তার আদৌ কোনো ক্ষমা নেই। পিয়ালি বলতে লাগলো, তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আজ বাবার এই অবস্থা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। পৌশালী বাবার কথা শুনে চমকে উঠল। কান্না থামিয়ে ফ্যাল ফ্যাল করে তাকালো পিয়ালির দিকে, বলল, কি হয়েছে বাবার? পিয়ালি পৌশালীর হাত টেনে ধরে উঠিয়ে দাঁড় করালো। তারপর টানতে টানতে নিয়ে গেল ভবেশ বাবুর কাছে। পৌশালী বাবাকে হুইল চেয়ারে বসা দেখে মুখে হাত চাপা দিয়ে ধপ করে বসে পড়ল হুইল চেয়ারের পাশে সাদা পাথরের মেঝেতে। পিয়ালি কণ্ঠে বিদ্রুপ ঢেলে বলে উঠল,
ভালো করে তাকিয়ে দেখ কি হাল করে রেখে গেছিস তুই বাবা মায়ের। ভরা বিয়ের আসর ছেড়ে তোর পালিয়ে যাওয়ার পর বাবা ব্রেন স্ট্রোক করেছিল। আসলে আদরের মেয়ের কাছ থেকে এত বড় একটা ধাক্কা সহ্য করতে পারেনি বাবা। তার উপরে সেদিন তোকে না পেয়ে সজলদার যে কি পাগলামি। সত্যিই মানুষটা তোকে ভীষণ ভালোবাসতো। ওই মানুষটাকেও এত কষ্ট দেওয়া তোর উচিত হয়নি। বিয়ে করবি না আগেই বলে দিতে পারতিস। বিয়ের আসরে তাকে ছেড়ে পরিবার ছেড়ে চলে যাওয়া সত্যিই কোনো দরকার পড়তো না। আর না আজই সবার এই অবস্থা হতো। পিয়ালির কথাগুলো পৌশালীর বুকে যেন তীরের মতো বিঁধতে লাগলো। চুপ করে বসে নিথর দৃষ্টিতে সেদিনের করা পাপের ফল দেখতে লাগলো নিজ চোখে। বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল বাবাকে হুইল চেয়ারে দেখে। রক্তবর্ণ দুটো চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অঝোর ধারায় অশ্রুবৃষ্টি। ভবেশবাবু ছোট মেয়েকে এক পলক দেখে মুখটা ঘুরিয়ে নিলেন অন্যত্র। পৌশালীর ক্ষত বুকখানা পুনরায় হু হু করে উঠল বাবার উপেক্ষিত দৃষ্টি দেখে। তার করা পাপের বিষে ধ্বংসপ্রায় পরিবারের পরিস্থিতি অনুধাবন করে আজ অপরাধ বোধের গ্লানিতে মরে যেতে ইচ্ছে হলো তার। বাবার পা দুটো জড়িয়ে ধরে আকুল নয়নে কেঁদে উঠল পৌশালী। চিৎকার করে বলে উঠল, বাবা তোমার এই অকৃতজ্ঞ মেয়েটাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাকে শেষ সুযোগ দাও নিজেকে প্রমাণ করার। দেখো আমি ঠিক প্রমাণ করে দেব আমি তোমাদের ভালো মেয়ে। দয়া করো বাবা, প্লিজ দয়া করো। পৃথাদেবী ততক্ষণে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। পিয়ালিও কাঁদছে বোনের কান্না দেখে। ভবেশবাবুরও চোখ দুটো ভিজে উঠেছে সন্তানের বুক ফাটা কান্নায়। অনেকক্ষণ সময় গড়ালো এইভাবেই, কিন্তু পৌশালী বাবার পা দুটো ছেড়ে উঠল না। শেষে ভবেশবাবু আর নিজের মনে রাগ অভিমান পুষে রাখতে পারলেন না। নিজের ভালো হাতটা আস্তে আস্তে পৌশালীর মাথায় রাখলেন। ক্ষমা করে দিয়ে আরেকবার সুযোগ দিলেন। হাজার হোক সন্তান তো, যতই অপরাধ করুক কোনো বাবা মাই পারে না সন্তানের চোখের জল দেখে নিজেকে কঠিন রাখতে। চোখের জল মুছে বাঁকানো মুখে আস্তে ধীরে অস্পষ্টভাবে বললেন, ঘরে নিয়ে যেতে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ঘড়ির চলমান কাঁটাটা জানান দিচ্ছে সবেমাত্র 7টা বাজে। শহরের যানজটে মাথা ধরার শব্দগুলোকে পিছিয়ে ফেলে লালচে আলো জ্বালানো আবছা অন্ধকার গলির মধ্যে ঢুকলো অভি। মুখে মাস্ক আর মাথায় ক্যাপ পরে। কিছুক্ষণ বাদে সেখানে আরও একজনের উপস্থিতি দেখা গেল। তারও মাথায় ক্যাপ আর মুখে মাস্ক আটা। একে একে সবাই ঢুকলো বাপিদের গোডাউনের দোতলায় সেই গোপন ঘরটায়। আজ আবার নতুন করে বৈঠক বসেছে সেখানে। দুজন ঘরে প্রবেশ করে আস্তে আস্তে নিজের মাস্ক আর ক্যাপ খুল ফেলতেই বাপি আর অমিত আলতো করে হাসলো। অভি আর মৃদুল তাদের জন্য বরাদ্দ করা চেয়ারে বসলো গা এলিয়ে। মৃদুল পকেট থেকে ফোনটা বার করে একটা মেয়ের ছবি বের করে সবার সামনে তুলে দেখালো। মেয়েটার পরিচয় দিতে বলল, এ হলো স্বপ্না পোদ্দার, বাড়ি মেখলিগঞ্জ, কোচবিহার। অনেক কষ্টে ঠিকানা পেয়েছি। মালটা গ্রামের গরিব ঘরের সুন্দরী ভোলা ভোলা কম বয়সী মেয়েদের ভালো কাজ জোগাড় করে দেবার উসিলায় কলকাতা নিয়ে এসে এখানে রেড লাইট এরিয়ায় বেশি দেয়। এর আবার অনেক হ্যান্ডও আছে যারা মেয়েদের ভালোবাসার টোপ দিয়ে প্রথমে ইমোশনাল করে দেয়, তারপর তাদের নিয়ে পালিয়ে বিয়ে করার নাম করে রেড লাইট এরিয়ার দালালদের হাতে তুলে দেয়। সেদিনে সেই মেয়েটাও এইরকম একটা জানোয়ারের ফাঁদে পা দিয়ে এই জঞ্জালে ফেসে যায়, যাকে রেপ করে পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রতাপ দত্ত। এসব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা দেখে না? না, কেন দেখবে? যেখানে পুলিশ নিজে এর সাথে যুক্ত, তাই সব কিছু জেনেও চুপ করে থাকে। কারণ এখান থেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের পকেটে মোটা অঙ্কের কমিশন ঢোকে। ওই সমস্ত দুর্নীতিবাজ পুলিশদের মধ্যে প্রতাপ একজন, আরও আছে। এদের সংখ্যা কিন্তু নেহাত কম না। অনেক নেতারাও এর সাথে জড়িয়ে। অভি, বাপি, অমিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল মৃদুলের দিকে। এত বড় একটা জার্কেট এভাবে রমরমিয়ে চলছে, তাও আবার প্রশাসনের সহযোগিতায়। ভেবে গায়ের লোমগুলো কাটা দিচ্ছে প্রত্যেকের। মৃদুল আবার বলল, এদের সবাইকে একসাথে ধরা সম্ভব নয়, আর না এই নারী দেহের ব্যবসা বন্ধ করা। আমাদের দেশ তথা আন্তর্জাতিক বাজারে নারী ব্যবসা বিশাল আকার ধারণ করেছে। না জানি কত বড় বড় মাথার এর সাথে যুক্ত।
এদের যদি উৎখাত করতেই যাই তাহলে নিশ্চিত বেঘরে প্রাণ হারাতে হবে। তাছাড়া এদের এই মার্কেটে আমাদের রাজ্যের প্রতিটা জেলায় জেলায় অ্যাক্টিভ। আমি বা আমরা কাকে ছেড়ে কাকে ধরবো বল? এদের সমূলে নির্মূল করতে গেলে ইন্ডিয়ানরাও এর স্পেশাল অফিসারদের লাগবে। আমাদের মতো চুনুপুটি এদের কিছুই করতে পারবে না। অভিগালে হাত দিয়ে অনেক কিছু ভাবলো, তারপর বলল, ওই হারামিটা সেদিন ক্যাম্পাসে এসেছিল, শ্রাবণীকে হুমকি দিয়ে গেছে। কিসের হুমকি? হারামিটা ওকে বেবি গার্ল লাগছিল, তাই নিয়ে শ্রাবণী 2-4টে বেশি কথা শুনিয়েছে, তাতেই সেফ থাকার হুমকি দিয়ে গেছে। বাপির আগে গজ গজ করতে করতে একটা জোরে চাপড় মারলো সামনে রাখা টেবিলে, দাঁতে দাঁত চেপে ধরে বলল, শালা হারামিটা কি কখনো ভালো হবে না? শুয়োরের বাচ্চা, সম্পর্কে নিজের সৎ মেয়ের দিকে কোন নজর দেয় কিভাবে? আমাদের এই মুহূর্তের টার্গেট পয়েন্ট হলো প্রতাপ। আপাতত ওটার পার্মানেন্ট ব্যবস্থা হবে, বুঝলি? ওর ভাবভঙ্গি আমার একটু ভালো লাগছে না। আচ্ছা, ওরে আরেকবার ধোলাই দিলে কেমন হয় বলতো? আমার না শালা হাত চুলকে যাচ্ছে হারামিটারে ধরে কেলানোর জন্য। অমিতের কথায় সবাই খিক খিক করে হেসে উঠল। অভি খানিক চিন্তা করে বলল, এবার কিন্তু আর সেভাবে অ্যাটাক করলে হবে না। ওই ব্যাটার আত্মবিশ্বাস খুব বেশি, ওকে হাতে না মেরে ফাঁতে মারতে হবে, যাতে মেয়েদের দিকে নোংরা নজর দেওয়ার আগে 1000বার ভাবে। তা বন্ধু আইনস্টাইন, তোমার বদবুদ্ধির ঝুলিতে মনে হচ্ছে কোনো তুফানি আইডিয়া এসেছে। শোনা মাত্রই ঠোঁট ছড়ে মৃদু হাসল অভি। সে তো অবশ্যই আছে, তবে সেটা আজ বলবো না, সময় হোক জানাবো। তবে বেশ কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে, বুঝলি? সেগুলো সঠিকভাবে হাতে পেলে খেলা জমে যাবে। আজ উঠি, তোদের বোন বাড়িতে একা আছে। ওকে। বলেই মিটিং শেষ করে যে যার বাড়িতে রওনা হলো। রাতের আধার ঢাকা রজনীতে নিজেকে ধূমপানের সাদাটি ধোয়ায় ওড়াতে ব্যস্ত পথহারা এক যুবক। নিজের জীবনে ফেলে আসা দিনগুলোর হিসেব মেলাতে ব্যস্ত সে, তমসাচ্ছন্ন নক্ষত্র মণ্ডলের দিকে তাকিয়ে। কিছু কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তা তলিয়ে যাচ্ছে ক্ষতবিক্ষত রক্তাক্ত স্মৃতির অন্তরালে। তিথির বলা কিছু কথা বড্ড মনে পড়ছে এই মুহূর্তে। গতকাল তিথি কলকাতার রওনা দেবার সময় ঠিক এইখানে দাঁড়িয়ে হাত ধরে বলেছিল, ভাই, আমাদের জীবনের দুর্ঘটনা আসে, আমাদের ভেঙে দিয়ে চলে যায়, কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকে? থাকে না। আমরা আমাদের চাওয়া পূরণ না হলেই ভাবি সব কিছু শেষ। আসলে তা নয়। নতুন পথ আমাদের সবসময় সেই পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, নতুন স্মৃতি দিয়ে পুরনো ক্ষতগুলোকে সরিয়ে তোলে। তাই আমাদের উচিত হারানো পুরাতনের শোকে মুহ্যমান না থেকে নতুনকে সাদরে গ্রহণ করা। ভাইফোঁটার এই শুভ মুহূর্তে বোন হিসাবে আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তোর জীবনে যেন আবার নতুন করে ভালোবাসার ফুল ফুটুক। কেউ আসুক একরাশ প্রেম নিয়ে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে। কাল তিথির কথায় খুব হেসেছিল সজল, বলেছিল, এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো সত্যিকারের ভালোবাসার মানুষ কোথাও নেই। যা আছে সব ভুয়ো, টাকা পয়সার সম্পত্তির কাঙ্গাল। না রে ভাই, আছে আছে, তোর আশেপাশে আছে, তাকে শুধু তোর চিনে নিতে হবে। তাই তা কিভাবে চিনব বলো যান প্রেমের গুরুদেবী? চোখের ভাষায় তাকে চিনে নিস। চোখ কখনো মিথ্যা বলে না। সত্যিকারের ভালোবাসায় কষ্ট থাকে, হারিয়ে ফেলার যন্ত্রণা থাকে। ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে, অন্য কারো হয়ে যাবে ভেবেই যে উন্মাদ হয়ে যায়, সেই তো আসল ভালোবাসার মানুষ ভাই। আগুনে ঝলসে যেমন সোনা খাঁটি হয়, তেমনি প্রেমের গনগনে আগুনে ঝলসে পুড়ে ভালোবাসার মতো খাঁটি সুখ পাওয়া যায়। এবার থেকে যার চোখে তোকে হারিয়ে ফেলার ভয় দেখতে পাবি, যার চোখে তোকে হারানোর যন্ত্রণা দেখতে পাবি, শুধুমাত্র সেই তোর আসল মনের মানুষ, বুঝে নিস। তিথির বলা কথাগুলো যেন এখনো ওর কানে বাজছে। সজল দুরাকাশে ফুটে ওঠা এক ফালি চাঁদের ম্লান আলোর দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এ জীবনে নারী জাতিকে আর বোধহয় বিশ্বাস করা হবে না। প্রেম ভালোবাসা সবকিছুর প্রতি কেমন যেন একটা অভক্তি এসে গেছে, তিক্ততায় ভরে গেছে হৃদয়। সেখানে আর কোনো অনুভূতি কাজ করে না।
এরকমই নানান কথা ভাবতে ভাবতে হাতের সিগারেটের শেষ পোড়া অংশটুকু ছাদের মেঝেতে ফেলে দিল। চটির তলা দিয়ে পিষে পেছন ঘুরে তাকিয়ে দেখলো মা দাঁড়িয়ে। মুক্তা দেবীকে দেখে একটু ইতস্তত বোধ করলো সজল। মাকে সিগারেট খাওয়া দেখে ফেললো ভেবেই জিভ কাটলো মনে মনে। সচরাচর বাবা মায়ের সামনে এসব ছাইপাশ কখনো মুখে তোলে না সে, তাই একটু হেসে বলে উঠল, মা তুমি কখন এলে? এই তো সবে মাত্র এলাম। বাবু শোন না, তোর সাথে আমার কিছু দরকারি কথা বলার ছিল। কি দরকারি কথা? মুক্তা দেবী গতকালকের কথা ভাবলেন। পায়েলের মা বাবা বাসুদেব বাবু, কৌস্তব, তিথি সবার সামনে পায়েল আর সজলের বিয়ের প্রস্তাব রেখেছিল। তিথি, কৌস্তব দুজনেই সজলের মতামতের উপর গুরুত্ব দিয়েছে। সাথে বলেছে তাড়াহুড়া করে নয়, সময় নিয়ে কাজটা করতে। সেই সাথে সজলকে কোনো রকমভাবে প্রেশার না দিয়ে সহজভাবে জিজ্ঞেস করতে। অনেক ভেবে চিনতে ধীরে সুস্থে সজলের উদ্দেশ্যে তিনি বললেন, বাবার কতদিন এইভাবে নিজেকে কষ্ট দিবি? তোকে এইভাবে কষ্ট পাইতে দেখলে আমারও কষ্ট হয়। আরেকবার জীবনটাকে গুছিয়ে নেবার চেষ্টা করলে হতো না? সজল জানতো মা এই কথাই বলবে, তাই মায়ের হাত দুটো ধরে অনেক শান্ত কণ্ঠে বলে উঠল, মা আমি তোমার কথা সব বুঝতে পারছি, কিন্তু আমার আরও কটা দিন সময় লাগবে নিজেকে সামলাতে, পুরোপুরি স্বাভাবিক করতে। প্লিজ মা, আমাকে আর কটা দিন সময় দাও প্লিজ। প্লিজ বলতে হবে না, এমনিতেও সময় দিতাম। তবে বলছি কি, আমরা কি মনে মনে মেয়ে দেখতে থাকবো? মা প্লিজ, এই মুহূর্তে না। দেখ বাবু, মেয়ে বললেই তো হাতের ধারে পাওয়া যায় না, খুঁজতে হয়। খুঁজে পেলেও তাকে যাচাই করতে হয়, না হলে কি হয় তা তো তুই নিজের চোখেই দেখলি। সজল মায়ের কথার ভাঁজে লুকানো ইঙ্গিত ভালোভাবেই বুঝতে পারল, তাই কথা না বাড়িয়ে বলে উঠল, ঠিক আছে, তোমার যা ভালো লাগে। মুক্তা দেবী ছেলের জবাবে খুশি হলেন, হেসে বললেন, চল নিচে, খাবি আয়, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আকাশের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাদের দিকে তাকিয়ে নিজের বুকে একটা লম্বা দম ভরল অন্তরা। নিঃশব্দ পায়ে হেঁটে এসে ছাদের মেঝেতে চুপ করে বসলো দেয়ালে হেলান দিয়ে। বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, হাত পাগুলো মৃগীডুগির মতো কাঁপছে থরথর করে। ওনার ভেতর থেকে ফোনটা আস্তে ধীরে বার করলো। ঘড়ির ডিজিটগুলো জানান দিচ্ছে এখন সময় রাত প্রায় 1:20 বাজে, মানে গভীর রাত। ধীরে ধীরে কল লক ঘেটে সজলের নাম্বারটা বের করলো। পেন বার করে সেটা হাতে তুলে নিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। অতঃপর ঝটপট হাতে থাকা অন্য সিম কার্ডখানা লাগিয়ে ফোন অন করতে কিছুক্ষণের মধ্যে সেটা একদম ঠিকভাবে সেট হয়ে গেল। হাতের তালুতে লেখা নাম্বারখানা তাড়াতাড়ি সে সিমে নোট করে সেভ করে নিল। তারপর কল লাগালো সজলকে। বেশ কয়েকবার ফোন রিং হয়ে কেটে গেল, কিন্তু কেউ ধরল না। আবার কল করলো, আবারও তাই। এরপর পরপর আরও অনেকবার কল করলো। শেষে বিরক্ত হয়ে মেসেজ টাইপ করলো, আমার খাওয়া ঘুমের 12টা বাজিয়ে কিভাবে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? একটা নিষ্পাপ মেয়ের মনের মাঝে ঘর করে তাকে অস্থির করার জন্য আপনাকে অনেক শাস্তি পেতে হবে, অনেক বড় শাস্তি, বুঝেছেন রাগী পুরুষ? নবমণ্ডলে দ্যুতি ছড়িয়ে সূর্য দেবতার আগমন ঘটেছে অনেকক্ষণ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেকে উজাড় করে সঁপে দিতে ছুটে চলেছে হুডি চাপানো এক যুবক। দুরন্ত পায়ের গতিতে ক্রিটের পিঠগুলো মাটির বুকে থপাস থপাস শব্দে গেঁথে যাচ্ছে নিরন্তর। প্রায় 30 মিনিট দৌড় অনুশীলনের পর থামল যুবকটা। মাথা কপাল ঘাড় থেকে চুইয়ে চুইয়ে পড়ছিল ঘাম। হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে হাত ঘড়িতে সময় দেখল সকাল 7টা বাজতে চলেছে। অতঃপর বেশ কিছুক্ষণ স্ট্রেচিং ব্যায়াম সেরে নিয়ে রওনা দিল বাড়ির পথে। পুরনো সে মেঠো পথ ধরে সকালের কসরত সম্পন্ন করে বাড়িতে ঢুকলো সজল। ডাইনিংয়ে মাকে দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গলা বাড়িয়ে কফি চাইল। মুক্তা দেবী হঠাৎ আওয়াজ পেয়ে চমকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন ছেলেকে। আজ দীর্ঘ 5 মাস পর পুরনো অভ্যাসটা আবার ফিরে এসেছে সজলের মাঝে। সিঁড়ি শেষ করে ব্যস্ত পায়ে নিজের রুমে ঢুকলো সজল। ফটাফট টাওয়াল আর 3/4 প্যান্ট নিয়ে
চলল শাওয়ারে। বেশ কিছুক্ষণ পর মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দাঁড়ালো আয়নার সামনে, ফোনটা চার্জে রাখা। খুব সকালে ঘুম থেকে উঠে চার্জে লাগিয়ে বেরিয়ে গিয়েছিল। চার্জ ছিল না বলে সুইচ অফ হয়ে গিয়েছিল, পরে আর অন করা হয়নি। টাওয়ালখানা চেয়ারের উপর রেখে দিয়ে চার্জ থেকে মোবাইলটা খুলে হাতে নিয়ে অন করতে স্ক্রিনে ভাসলো এক একে সমস্ত নোটিফিকেশন, মেসেজ, সাথে আবার 37খানা মিসড কল। মিসড কলের সংখ্যা দেখে সজলের চোখ রীতিমতো কপালে। এতগুলো মিসড কল, ও মাই গড! ভেবেই সাথে সাথে নাম্বারখানায় উল্টো কল বসালো। কে জানে কে ফোন করেছে, এতবার কল করেছে সারা রাত ধরে, নিশ্চয়ই ভীষণ দরকার কারো তাকে। ভেবে আফসোসও করলো ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ার জন্য, কিন্তু বিধি বাম, ফোন বন্ধ। টেলিকম কোম্পানির স্বয়ংক্রিয় মহিলা কণ্ঠটা সাথে সাথে জানান দিল, দ্য নাম্বার ইউ হ্যাভ কল ইজ কারেক্টলি সুইচ অফ, প্লিজ ট্রাই এগেন লেটার। ফোন বন্ধ পেয়ে কল লক থেকে বেরিয়ে এলো সজল। দেখলো স্ক্রিনের উপরে এই নম্বর থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা খুলে দেখতে চোখ জোড়া থমকে গেল সজলের। পুরোটা পড়তেই রাগে মস্তিষ্ক জ্বলে উঠল চিরচির করে। এ তো রীতিমতো ঘুরপথে প্রেমের প্রস্তাব, তাও পাঠিয়েছে রাত 2:30টার দিকে। বুঝতে অসুবিধা হলো না কেউ ফাইজলামি করেছে তার সাথে। মেজাজটা খিচড়ে গেল ক্ষণিকের মধ্যে। এক মুহূর্ত আর দেরি না করে সাথে সাথে ব্লক লিস্টের ঝুলিতে ফেললো নাম্বারটাকে। তারপর নিউজ ফিড দেখতে দেখতে গায়ে ফুল হাতা টি শার্টটা ছটপট চড়িয়ে নিচে চলল ব্রেকফাস্ট করতে। সকাল সকাল কলিং বেলের আওয়াজটা তীরের তীক্ষ্ণ ফলার মতো মস্তিষ্কে গিয়ে আঘাত করলো প্রতাপের। নাইট ডিউটি শেষ করে শেষ রাতের দিকে ফিরেছে। নতুন ডিএসপি ভীষণ অ্যাক্টিভ, আগেরটার মতো ফাঁকিবাজি না। জয়েন করার পর থেকে ডিউটি করিয়ে করিয়ে শেষ করে দিচ্ছে একেবারে। একই ক্লান্ত শরীর, তার উপর ঘুম পড়েনি, উঠতে ইচ্ছে করছে না। ওদিকে বেহায়া কলিং বেলটা একটু পরপর সমানে বেজে চলেছে। আধ ভাঙা ঘুমের ঘরে রোজকার অভ্যাস। প্রতাপ কানের ওপর বালিশ চাপা দিয়ে চিৎকার করে ডেকে উঠল, শশী, দরজাটা খোলো। শুনতে পারছো না কখন থেকে কলিং বেলটা বাজছে? কিন্তু হায়, ও ডাকের বিনিময়ে কেউ প্রত্যুত্তর করলো না, আর না কেউ দরজা খুলে দিল। ওপাশের মানুষটার বোধহয় অনেক ধৈর্য, কেউ খুলছে না দেখে সমানে বাজিয়ে চলেছে সামান্য বিরতি নিয়ে নিয়ে। প্রতাপ ধৈর্য হারালো। ঘুমে ঢুলতে ঢুলতে নতুন ডিএসপির নামে বিড়বিড় করে গালাগাল দিতে দিতে উঠে এলো। খালি গায়ে বেরিয়ে এলো রুম থেকে শর্টস পরা অবস্থায়। ঘুমো ঘুমো চোখে কোনো রকমের দরজাটা খুলতে দেখলো আবাসনের দারোয়ান দাঁড়িয়ে তার সামনে। বিরক্তিতে চোখ মুখ কুচকে রাগী গলায় বলে উঠল, क्या है इतनी सुबह सुबह ऐसे कॉलिंग बेल कई बजाता है, पूरा नींद खराब कर दिया। দারোয়ান লোকটা প্রতাপের রাগ দেখে ভয়ে তটস্থ হয়ে দাঁড়ালো। যে দরকারে এসেছিল সেটাই যেন ভুলে গেল বলতে। প্রতাপ দারোয়ানকে এইভাবে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গেল। খ্যাক করে চেঁচিয়ে বলে উঠল, বলি, क्या चाहिए? माफ करना आपको डिस्टर्ब किया। ओ साहब, क्या है यार? आपको लिए कल शाम को एक कुरियर आया था, वही दिने आया था बस। বলি হাতের কুরিয়ার পার্সেল প্যাকেটটা প্রতাপের হাতে তুলে দিতে সালাম জানিয়ে বেরিয়ে গেল। প্রতাপ কুরিয়ারটা নিয়ে দরজা বন্ধ করে সোফায় গিয়ে বসলো। হামি দিয়ে ভাবুক দৃষ্টিতে প্যাকেটখানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো কি হতে পারে এর ভেতরে। ভেবে প্যাকেটের উপর দৃষ্টি বুলালো। বেশ হালকা প্যাকেট, মনে হলো ভিতরে কিছু কাগজপত্র রাখা। ডাইনিং টেবিলের ওপর চামচদানিতে কাঁচি রাখা দেখতে পেল। সেটাকে হাত বাড়িয়ে তুলে নিয়ে প্যাকেটের মুখটা আস্তে আস্তে কাটলো। ভেতর থেকে বেরিয়ে এলো প্লাস্টিক কভারে মোড়ানো সরকারি স্ট্যাম্প বসানো কিছু নথিপত্র। কভারটা ছিঁড়ে ভেতরের কাগজপত্রগুলো পড়তে প্রতাপের চোখ দুটো বিস্ময় হা হয়ে গেল। যেটুকু ঘুম চোখে ছিল তাও উবে গিয়ে রাগে সমগ্র শরীর কিরমির করে উঠল। হাতের কাগজগুলো শক্ত মুঠির মধ্যে পিষতে পিষতে অগ্নিঝরা কণ্ঠে বলে উঠল, খুব সাহস বেড়েছে দেখছি শশীর। আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। ওকে,
দেখাচ্ছি মজা। কত বড় বুকের পাটা ওর এবার দেখতে হবে। শশী ডার্লিং, ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার সাহসের বহর দেখতে আসছি আমি, দাঁড়াও। বলেই প্রতাপ ঠোঁটের কোণে মুচকি শয়তানি হাসি হাসলো। অতপর ফোনটা হাতে তুলে থানায় ফোন করে বলল, হ্যালো শিকদার, আজ আর আগামীকাল আমি একটু অফ নিচ্ছি, তুমি স্যারকে বলে ম্যানেজ করে দিও তো। সকালবেলায় অভি শ্রাবণী মন্দিরে পুজো দিতে এসে দাঁড়ালো মায়ের বিগ্রহের সামনে। হাতের পুষ্পপাত্রখানা বাড়িয়ে ধরল পুরোহিতের দিকে। কিছুক্ষণ পর পুরোহিত মশাই মায়ের পুজো সম্পূর্ণ করে পুষ্পপাত্রে মায়ের চরণের ফুল সিঁদুর আর প্রসাদ রেখে তুলে দিল শ্রাবণীর হাতে। অভিদক্ষিণা হিসেবে পকেট থেকে 100 টাকা দান বাক্সে দিয়ে প্রণাম সেরে দাঁড়াতেই দেখল শ্রাবণী হাঁটু গেড়ে বসে হাত জোর করে গভীর প্রার্থনায় লীন হয়ে বসে আছে, আর দু চোখ ভেসে যাচ্ছে অশ্রুতে। সাথে সাথে তটস্থ হৃদয়ে শ্রাবণীর কাছে এসে মাথায় হাত রাখল। শ্রাবণী ধ্যান ভেঙে অভির দিকে অশ্রু সজল আঁখিতে তাকাতেই অভিও ধপ করে পাশে বসল। ডান হাতের অঞ্জলি পুটে নরম আননখানা তুলে ধরে বলল, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? অভির আদুরে কথায় শ্রাবণী কান্না থামার বদলে যেন আরো বাড়ল। ফুপিয়ে ফুপিয়ে বলল, আজ তোমার জয়নিং। আমার আজ কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। আমার এতদিনের প্রার্থনা ঈশ্বর শুনল। তবে আজ থেকে গর্ব করে সবার সাথে বলতে পারবো আমার স্বামী প্রফেসর, আমি প্রফেসরের বউ। বলে কান্না ভেজা চোখে হেসে ফেলল। অভি শ্রাবণীর কথা শুনে নিজেও হেসে ফেলল। মজা করে আফসোসের সাথে বলে উঠল, ইস, আমি যে কবে বলতে পারবো আমিও একজনের প্রফেসর বর, কে জানে। সাথে সাথে শ্রাবণীর হাসি হাসি মুখটা চুপসে একটুখানি হয়ে গেল। ভাবক দৃষ্টিতে ভ্রুকুচকে তাকিয়ে রইল অভির দিকে। অভি হঠাৎ করে শ্রাবণীর অভিব্যক্তি পরিবর্তিত হতে দেখে বুঝতে পারল মেয়েটা ওর কথাটা বোধহয় গম্ভীরভাবে মনে নিয়ে নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অভি বলে উঠল, আরে আরে কুল ডাউন, আমি তো মজা করছিলাম। আমার তোমাকে তোমার মতো করেই ভালো লাগে, বোকা বোকা কিউট কিউট, একদম বাচ্চাদের মতো। আর বিশেষ কিছু অন্যরকম আমার লাগবে না। চলো চলো, বাড়ি ফিরতে হবে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, নতুন কর্মজীবন শুরু, নতুন করে পথ চলা শুরু। লেট হলে চলবে না। শ্রাবণী অভির কথায় হাসলো, মাথা নেড়ে সায় জানিয়ে উঠে দাঁড়ালো। তারপর একসাথে হাত ধরে রওনা হলো বাড়ির দিকে। শ্রাবণী অভির সাথে পায়ে পা মিলিয়ে হাঁটলেও বারবার কানে বাজতে লাগলো অভির বলা কথাটা, ইস, আমি যে কবে বলতে পারবো আমিও একজন প্রফেসরের বর, কে জানে। অন্তর মননে কোথাও যেন অভির কথাটা গিয়ে আটকে গেছে মেয়েটার। রিকশায় চড়ে শহরের কিচিরমিচির গলিগুলো পার হতে হতে মনের মাঝে চাপা স্বরে কেউ যেন শ্রাবণীকে বলে উঠল, প্রফেসর শ্রাবণী বোস, ওয়াইফ অফ প্রফেসর অভিজ্ঞান বোস। তানিয়ার ফোন থেকে সজলের ফোনে ছোট্ট একটা মিসড কল যেতেই অন্তরা বলে উঠল, ও তাহলে আমার নতুন ফোন নাম্বারটা ব্লক লিস্ট করে রাখা হয়েছে। ঠিক আছে, আমিও হাল ছাড়ছি না। ফোন নম্বর ব্লক লিস্টে তাতে কি, আমার মনকে তো আর ব্লক লিস্টে রাখতে পারবেন না। এবার আমি দেখব আমাকে কিভাবে আটকান। বলেই মনে মনে হেসে উঠল অন্তরা। তানিয়ার ফোনটা ফেরত দিয়ে বলল, এই নে তোর ফোন, কাজ মিটে গেছে। এই অন্তরা, কোথায় যাচ্ছিস? এমার্জেন্সি, কাজটা সেরে আসছি, দাঁড়া। বলেই ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এলো একেবারে কলা ভবনের পেছন দিকে। চারপাশে বড় বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ, চারিদিকে লাল কৃষ্ণচূড়া ফুল পড়ে ভরে গেছে। বড় বড় গাছগুলো প্রায় গায়ে গায়ে, হাওয়ায় হাওয়ায় জায়গাটা বেশ ছায়াশীতল। এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে প্রায় সব কটা ক্লাস চলমান হওয়ায় চারিদিকে বেশ নির্জন। তবে কিছু ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এখানে সেখানে, যাদের ক্লাস নেই। কেউ ঘুরছে, কেউ ফোন আলাপে ব্যস্ত, আবার কেউ কেউ প্রেমে মত্ত নিজের সঙ্গীর সাথে। প্রেমিকের কাঁধে মাথা রেখে শুয়ে আছে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে। অন্তরা ব্যাগের ভেতরে চেন খুলে
আরেকটা সিম কার্ড বার করে নিয়ে এলো। জানতো প্রথমটা ব্লক হবে, তাই তো গুনে গুনে 5টা অফারের সিম তুলে এনেছে। যেটা ব্লক লিস্টেড হয়েছে সেটা ভেঙে ফেলে নতুন সিম কার্ডখানা ভরলো ফোনে। অতঃপর মুচকি হেসে গাছের আড়াল থেকে দোতলায় স্যারদের স্টাফ রুমের দিকে নজর রেখে ফোন লাগালো কাঙ্ক্ষিত নম্বরে। ক্রিং ক্রিং শব্দ তুলে রিং বাজতে লাগলো ও পাশে। যতবার রিং বাজে ততবারই হৃদয়খানা নড়ে ওঠে অন্তরার। ভয়ের চোটে হাত পা কাঁপতে থাকে মেয়েটার। চোখ দুটো খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে প্রমাদ গুনতে থাকে ও পাশের মানুষটার গলার আওয়াজ শুনতে পাওয়ার। কিন্তু এই যাত্রায় বোধ হয় শিখেছিল না তার। রিং হয়ে হয়ে কেটে গেল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটা ফোন তুলল না। অন্তরা মুখটা কাচুমাচু করে বলে উঠল, ধ্যাত, ফোনটা ব্যাগে রাখতে যাবে। ঠিক তখনই শব্দ করে বেজে উঠল সেটা। অন্তরা তাড়াহুড়া করে ফোনটা হাতে তুলতে দেখতে পেল কাঙ্ক্ষিত মানুষটা ফোন করেছে। আনন্দে আত্মহারা হয়ে গেল মুহূর্তেই। ফোনটা রিসিভ করে কানে তুলে হ্যালো বলতে যাবে, তখনই শুনতে পেল সেই হাড় জ্বালানো বুক কাঁপানো কণ্ঠস্বর। হ্যালো, হু ইজ স্পিকিং? সজলের গম্ভীর গলার আওয়াজটা কানে পৌঁছতেই অজানা আতঙ্কে থরথর করে কেঁপে উঠল সে। কিছুতেই যেন স্থির থাকতে পারছে না মেয়েটা, হাত পা কাঁপাকাঁপির চোটে। এদিকে সজল ফোনের ওপাশে কারো সারা শব্দ না পেয়ে আবারও বলে উঠল, হ্যালো, কে বলছেন? অন্তরা সেই মুহূর্তে সজলের কথার কোনো জবাব দিতে পারল না। আসলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিভাবে বেরোবে? বহুক্ষণ ধরে অনেক ঠেলে ঠুলে এক ফোঁটা আওয়াজও বার করতে পারল না। এদিকে কেউ উত্তর দিচ্ছে না দেখে সজল ফোনটা কেটে দিল। ফোন কাটতেই অন্তরা বুকে হাত চেপে ধপাস করে বসে পড়ল কৃষ্ণচূড়া গাছের গোড়ায়। উফ বাবা গো, কি ভয়ানক ভাবে বুকের ভেতরটা কাঁপছে। মনে হচ্ছে যেন এক্ষুনি খুলে বেরিয়ে আসবে সবকিছু। তাড়াতাড়ি ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ঢক ঢক করে জল খেয়ে শুকনো গড়ের মাঠ গলাটা ভালো মতো ভিজিয়ে নিবে। খানিক জল চোখে মুখে ছিটিয়ে নিজেই নিজেকে বিড়বিড় করে বলে উঠল, হায় ঈশ্বর, সামান্য গলার আওয়াজ শুনে আমার যদি আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় হয়, তাহলে প্রেম তো দূর, অস্ত মনের কথাটুকুও বলতে পারবো না। না না, আমাকে হার মানলে চলবে না, কিছুতেই না। বলে ফোনটা বার করে আবার ফোন লাগালো সজলের নাম্বারে। এবারে আর বেশি দেরি না করে ফট করে ফোনটা রিসিভ করলো সজল। আগের মতো এবারও বলে উঠল, হ্যালো, হু স্পিকিং? মোটামুটি যতগুলো ঠাকুরের নাম সেই মুহূর্তে মনে পড়ল মনে মনে জপি নিয়ে একটা ঢোক গিলে অন্তরা কাপা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? উক্ত প্রশ্নের কি জবাব দেবে তৎক্ষণাৎ বুঝে এলো না অন্তরার। সজল আবার বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পারছি। মিনমিনে কণ্ঠে জবাব দিল অন্তরা। সজল বিরক্ত হয়ে বলল, তাহলে চুপ করে না থেকে উত্তর দিন, কে বলছেন? না হলে ফোন কেটে দেব। এই না, মানে ফোন কাটবেন না, আমি বলছি। বলেই বুকের মাঝে কিছুটা দম ভরে বলে উঠল, আই লাভ ইউ। হোয়াট? ফোনের ওপাশ থেকে সজলের বিস্ময়ে চমকে ওঠা কণ্ঠস্বর ভেসে এলো কানে।